প্রায় আধ মিনিট স্তব্ধ নীরবতা। তারপর নরম গলায় বলল রবিন, দত্ত শিকারের জন্যে? পাগলামি, পুরো পাগলামি, মুসা বলল। হ্যাঁ, তা বলতে পারো, একমত হলো কিশোর। তবে সেই চেষ্টাই করছে সে। শোনো এখন, আগামীকাল আমরা কেন যাই না তৃণভূমির উপরের বনে? দত্ত খুঁজতে। এমনি গেলাম বন দেখতে, প্রস্তাব রাখলো কিশোর। বাই চান্স অদ্ভুত কিছু বা কোনো চিহ্ন চোখে পড়েও তো যেতে পারে। ফ্যাকাশে হয়ে গেছে মুসার চেহারা। কিসের চিহ্ন? ধরো, বড় কোনো জানোয়ারের পায়ের ছাপ। সকালে ঝাড়ু দিয়ে চত্বরের ছাপগুলো মুছে দিয়েছে কনর, যাতে আর কেউ দেখতে না পায়। তবে ওটা ভাল্লুক নয়। তাহলে মস্ত না, ভাল্লুকের ছাপের কোনো গুরুত্ব নেই, অন্য কোনো জানোয়ার। দুই বন্ধুর মুখের অবস্থা দেখে হাসল কিশোর। মিস্টার ডোনার জানেন জানোয়ারটা কি, কিন্তু তিনি বলবেন না। জিজ্ঞেস করলে এখন কনরও বলবে না। তবে তার সুইমিং পুলই ফাঁস করে দিচ্ছে সব। ওই গর্ত কেন খোঁড়া হচ্ছে এখন জানি আমি। নয়, তাঁবুতে নয়, সে রাতেও ঘরেই রইল তিন গোয়েন্দা। পরদিন সকালে উঠে স্লিপিং ব্যাগগুলো গুছিয়ে সিঁড়ির নিচের আলমারিতে ভরে রাখল। রান্নাঘরের টেবিলে একটা নোট রেখে দিল কিশোর, বরিশ আর রোবারের জন্যে। বনে ঘুরতে যাচ্ছে সে কথা জানিয়ে রাখল। তারপর টোস্ট আর দুধ দিয়ে দ্রুত নাস্তা সেরে বেরিয়ে এলো সরাইখানা থেকে। সোজা রওনা হলো ইস্কি সোলপের দিকে। কিশোরের পিঠে বাঁধা ন্যাপসাক, মুসার কোমরের বেল্টে ঝোলানো পানির ক্যান্টিন। শুরুতে ইস্কি চলব্যে উঠে চলল ছেলেরা। পায়ের নিচে আলগা পাথরের ছড়াছড়ি, নাড়া লাগতেই গড়িয়ে পড়ে। পাথরে পা পিছলে বারদুই পড়তে পড়তে বেঁচেছে রবিন। অবশেষে পাথুরে এলাকা শেষ হলো, শুরু হলো বন। এখানে এসে অগ্রগতি বেশ ভালোই হলো। বাতাস এত পাতলা, 20 মিনিট পর এমনকি মুসাও হাঁপাতে শুরু করলো। দাঁড়িয়ে গিয়ে একটা গাছে হেলান দিল। নয়, সরাই থেকে কিন্তু এত উঁচু মনে হয়নি, হেসে উঠল রবিন। আমাদের গ্রেট অ্যাথলেটেরও দম ফুরালো। আমার ফুসফুসই নষ্ট হয়ে যাচ্ছে, মুসা বলল। আর হবে নাই বা কেন? ও দুটো সাগরের কিনারের বাতাস সইতে অভ্যস্ত। আর বেশি যেতে হবে না। মোছার চেয়ে জোরে হাঁপাচ্ছে কিশোর। হ্যাঁ, সেই আনন্দেই খুশি থাকো। আবার উঠতে লাগলো ওরা। পথ কোথাও কোথাও ভীষণ খাড়া, গাছের শেকড় ধরে ধরে বেয়ে উঠতে হচ্ছে। আরো 10 মিনিট পর একটা সমতল জায়গায় পৌঁছালো ওরা। বন পাতলা ওখানে। একসময় তাও শেষ হলো। সামনে তৃণভূমি, অপূর্ব। শব্দ করে হাঁপাচ্ছে কিশোর, চেয়ে রয়েছে সামনের দিকে। লম্বা সবুজ ঘাসে ঢেউ তুলেছে জোরালো বাতাস। ঘাসের মাঝে এখানে সেখানে মাথা তুলে রয়েছে বড় বড় পাথরের চাই, তুষরে ভিজে, তারপর রোদ খেয়ে ধবধবে সাদা। তৃণভূমির 3 দিক ঘিরে রয়েছে বড় বড় গাছের জঙ্গল। আর চতুর্থ দিকে ছেলেরা যেখানে রয়েছে সেখান থেকে দেখতে পাচ্ছে বহুদূর পর্যন্ত খোলা, মাইলের পর মাইল। ঢালু হয়ে নেমে গেছে ইস্কি চলপ, অনেক অনেক নিচে। ওখানে একগুচ্ছ পাইন গাছ দাঁড়িয়ে রয়েছে যেন ছবি। তারপরে মিলানির সরাইখানা, আর তারও পরে শুকনো বালিতে ঢাকা আওয়েন ভ্যালি। ছেলেদের পেছনে পশ্চিমে
আকাশ ফুঁড়ে যেন উঠে গেছে মাউন্ট লোফটির পাথুরে মূল চূড়াটা। চূড়ার মাথায় এখনো জমে রয়েছে বরফ, কখনো গলে না, এমনকি এই গ্রীষ্মের গরমেও নয়। ধীরে ধীরে এগিয়ে চলল ওরা, স্কি চলপের কিনার ধরে। ঘাসের ধারে নগ্ন মাটিতে চিহ্নটা রবিনের চোখে পড়ল প্রথম। সরাইখানা থেকে খুঁজে পেতে ওয়াইল্ড লাইফের উপর একটা ওয়াইল্ড লাইফের উপর লেখা ছোট একটা ম্যানুয়াল নিয়ে এসেছে সঙ্গে করে। জন্তু জানোয়ারের পায়ের ছাপের উপর লেখা অধ্যায়টা খুলল। অনেক রকম জানোয়ারের পায়ের ছাপের নকশা আঁকা আছে। একটা নকশার সাথে মিলিয়ে দেখল সে, ভাল্লুকের পায়ের ছাপ। তাই তো থাকবে, আর কি আশা করতে পারি? মাথা দুলিয়ে বলল মূসা। এই ছাপ খুঁজছি না আমরা, কিশোর বলল। তাহলে কোন ছাপ খুঁজছি? আলাদা কিছু, যা ম্যানুয়ালে নেই। আল্লাহ যেন কোনো দিন ওই জিনিস না দেখায়। হাত নাড়ল মূসা। এত উপরে সাধারণ বাতাসকেই লাগছে যেন ঝড়ো হাওয়া, শো শো করে বয়ে যাচ্ছে ঘাসের ডগা নুইয়ে দিয়ে, গাছের ফাঁকে ফাঁকে শীষ কেটে। হঠাৎ ছেলেদের পেছনে ফুঁপিয়ে উঠল কে যেন। প্রায় লাফ দিয়ে উঠল মূসা। ফিরে তাকালো কিশোর। আরে, ছোট একটা ভাল্লুকের বাচ্চা, বড়জোর কয়েক মাস বয়স। এগিয়ে এসে মূসার জুতো শুকল, মুখ তুলে হলুদ জলজলে চোখে তাকালো তার দিকে। মাটা কোথায়? ভয়ে ভয়ে এদিক ওদিক তাকালো মূসা। ওই যে, চেঁচিয়ে উঠল রবিন। দৌড় দাও। রাগে ঘোত ঘোত করে উঠল মা ভাল্লুক। বাচ্চাটা ছুটে গেল একদিকে, ছেলেরা ছুটল আরেক দিকে। স্কি স্লোপের ঢালে আগে পৌঁছল মূসা। বেয়ে নামার সময় সুযোগ কোনোটাই নেই। বসে পড়ে পার্কের চিলিপার বেয়ে নামার মতো করে সা করে নেমে এলো প্রায় 20 গজ। তার পেছনে কিশোর আর রবিন। শুকনো পাথুরে পাহাড়ের ঢালে নেমে পাথরের আড়ালে লুকিয়ে বসে শুনল বাচ্চাটার তীক্ষ্ণ চিৎকার। নিশ্চয় মানুষের সঙ্গে খাতির করতে যাওয়ায় শাসন করছে তাকে মা। কান ডলছে নাকি? হাঁপাতে হাঁপাতে বলল মূসা। ধরতে পারলে কামড়ে আমাদের কান ছিঁড়ত, বলল রবিন। বড় বাচ্চা বেঁচেছি। চুপ করে বসে রইল ওরা। কিছুক্ষণ পর মায়ের গর্জন, বাচ্চার চিৎকার, কোনোটাই আর শোনা গেল না। আবার উঠল ওরা। কিনারে মাথা তুলতেই চোখে পড়ল ঘন বনের ভেতরে ঢুকে যাচ্ছে বড় ভাল্লুকটা, পেছনে তার বাচ্চা। পিঠ থেকে ব্যাগ খুলল কিশোর। আর বোধহয় আসবে না, তবে এখন থেকে সাবধান থাকতে হবে। 3টে ছোট যন্ত্র বের করল, তার নিজের তৈরি ট্রান্সমিটার। 3 দিকে ছড়িয়ে পড়ে খুঁজলে অল্প সময়ে অনেক বেশি জায়গা দেখতে পারবো, কিন্তু যোগাযোগ নষ্ট করব না আমরা। কি খুঁজছি, কি যে দেখে ফেলবো কিছুই জানি না। যেই যা দেখি সঙ্গে সঙ্গে অন্য দুজনকে জরুরি সংকেত দেব, ঠিক আছে? দীর্ঘশ্বাস ফেলল মূসা। কিশোরের হাত থেকে একটা যন্ত্র নিতে নিতে বলল, না দেখতে পেলেই বাঁচি। যা বলি মন দিয়ে শোনো। মূসার কথা কানেই তুলল না গোয়েন্দা প্রধান। এখানে এই খোলা জায়গায় কিছু পাওয়ার আশা কম, আর ঘাসের মধ্যে থাকলেও খুঁজে পাবো না। যা লম্বা আর ঘন, বনে ঢুকতে হবে। উত্তর দিক থেকে শুরু করব আমরা, কারণ সরাইয়ে নেমে থাকলে ওদিক দিয়েই নেমেছে ওটা। মূসা, তুমি পশ্চিমে যাবে। বড় সাদা পাথরগুলোর ধার দিয়ে এগোবে দক্ষিণে। রবিন, তুমিও দক্ষিণেই যাবে, তবে সোজা। মূসা ঘুরে যাবে। একটা জায়গায় গিয়ে দেখা হবে তোমাদের। আমি স্কি স্লোপের কিনার ধরে সোজা এগোবো পশ্চিমে। কয়েক মিনিট পর পরই সিগন্যাল দেব আমরা।
তাতে অন্তত বুঝতে পারবো কে কতখানি দূরে রয়েছি। কিছু দেখতে পেলে জরুরি সিগন্যাল দেব। কি বলো? দেব, ঠোঁট উল্টে মাথা কাত করে বলল মূসা। অজানা দানবের সামনে পড়ার কথা ভাবতে ভালো লাগছে না তার। আবার ন্যাপস্যাকটা পিঠে বাঁধল কিশোর। তারপর ডানে ঘুরে রওনা হয়ে গেল। খানিকটা সরে ঘাস বনের ভেতর দিয়ে মোছাও চলল একই দিকে। পাথরগুলোর কাছে পৌঁছে মোড় নেবে। রবিন দাঁড়িয়ে রইল, দ্বিধা করছে। কান পেতে শুনেছে নির্জন পর্বতের উপরে বাতাসের কানাকানি। তারপর হোমিং ডিভাইসটা শক্ত করে চেপে ধরে হাঁটতে শুরু করলো দক্ষিণে। চলতে চলতে একবার মাত্র পেছনে ফিরে তাকালো। গাছপালার আড়ালে হারিয়ে গেছে কিশোর। মুসা প্রায় পৌঁছে গেছে বনের ধারে। যন্ত্রের একটা সুইচ টিপল রবিন। বিপ করে জবাব এলো কিশোরের কাছ থেকে। আরেকটা বিপ, মুসার জবাব। তৃণভূমির দক্ষিণে বনের কিনারে পৌঁছে থামল রবিন। উপরে খোলা নীল আকাশ, সকালের উজ্জ্বল রোদ, উষ্ণ আবহাওয়া। কিন্তু বনের দিকে চেয়ে দমে গেল তার মন। ভেতরটা কেমন যেন বিষণ্ণ, খুব ঘন গাছপালা। গাছের তলায় বিছিয়ে রয়েছে পাইন নিডলের কার্পেট। বাতাসে ওগুলোর কড়া ঝাঁঝালো গন্ধ। মাথা ঝাড়া দিয়ে মনকে বোঝালো যেন রবিন, কোনো ভয় নেই। কিন্তু মন মানতে চাইল না। শেষে ইচ্ছের বিরুদ্ধে ঢুকে পড়ল গাছপালার মধ্যে। মাটিতে চোখ রেখে এগোলো আস্তে আস্তে। কয়েক সেকেন্ড পর পরই থেমে কান পাচ্ছে অপরিচিত শব্দ শোনার জন্যে। চেঁচিয়ে উঠল একটা জেয়ে। কোথায় যেন লুকিয়ে রয়েছে পাখিটা, দেখা গেল না। মাথার উপরের ডালে লাফালাফি করছে একটা কাঠবেড়ালি। আরো খানিক দূর এগিয়ে দেখল সাপটা। অনেকখানি জায়গায় মাটি সামান্য দেবে রয়েছে। ইতস্তত সরিয়ে দিয়েছে ওখানে পড়ে থাকা কিছু পাইন নিডল। যন্ত্রের সুইচ টিপল রবিন। প্রায় সঙ্গে সঙ্গেই জবাব এলো উত্তর দিক থেকে। এক সেকেন্ড পর আরেকটা বিপ, উত্তর পশ্চিম থেকে। চিৎকার করে ডাকবে কিনা ভাবলো একবার, নাকি জরুরি সুইচ টিপবে। সিদ্ধান্ত নিতে পারল না সে। সাপটা বড় কোনো ভালুকের হতে পারে, যদিও ভালুকের পায়ের ছাপের মতো লাগছে না। কে জানে, এমন হতে পারে জোরে ঘুরেছিল, তাতে চাপ লেগে অন্যরকম হয়ে গেছে চিহ্নটা। কিংবা এমনও হতে পারে কোনো ছোট জানোয়ার শুয়েছিল ওখানে। শিওর হতে হলে এরকম ছাপ আরও আছে কিনা দেখা দরকার। ঘন গাছপালার ভেতর দিয়ে এগোলো রবিন। মাঝে সাঝে পরিষ্কার মাটি চোখে পড়ছে, পাইন নিডল নেই। আগ্রহ ভরে দেখল ওসব জায়গায়, কিন্তু কোনো ছাপ নেই। আরও দুটো জায়গায় দেখল পাইন নিডল সরে গেছে ভারী কিছুর চাপে। তবে ওসব জায়গায় কার্পেট এত ঘন যে ছড়িয়ে যাওয়ার পরেও নিচের মাটি বেরিয়ে যায়নি, ফলে ছাপ পড়েনি। এগিয়েই চলল রবিন। আরো ঘন হয়ে আসছে গাছপালা, আবছা হয়ে আছে আলো। অবশেষে এক জায়গায় এসে আকাশ আর চোখেই পড়ল না। গাছের ঘন ডাল পাতা চাঁদোয়া সৃষ্টি করেছে যেন মাথার উপর, আকাশ ঢেকে দিয়েছে। আরো কিছু দূর এগোনোর পর সামনে উজ্জ্বল হলো আলো। চলার গতি বাড়ালো সে। হঠাৎ করেই বেরিয়ে এলো গাছের আড়াল থেকে ছোট্ট একটা খোলা জায়গা। ঠিক তার পায়ের কাছেই বিশাল এক ফাটল। এক কদম আগে বেড়ে নিচে তাকালো রবিন। উপর থেকে বড় একটা গর্তের মতো লাগছে। ফাটলটা প্রায় 50 গজ লম্বা, আর সবচেয়ে চওড়া জায়গাটা হবে 10 ফুট মতো। দুদিকের ধারই খাড়া। অদ্ভুত, এই ফাটলের নিচে বরফ জমে রয়েছে, এই গরমেও গলেনি। ভৌগোলিক কারণটা জানা আছে তার, ভূমিকম্প। এরকম অদ্ভুতভাবে ফেটে যায় মাটি। গভীর খাদের তলায় রোদ পৌঁছাতে পারে না, ওখানে উত্তাপ বাড়ে কমে না। ফলে শীতের জমা বরফ গরমেও গলে না, কারণ গরম যাই
না তলায়। বিপ করে উঠল রবিনের যন্ত্র। কিশোরের সিগন্যাল। তৃণভূমির তৃণভূমির উত্তরে রয়েছে এখন। আরেকটা বিপ শোনা গেল। যন্ত্রের কাঁটা পশ্চিম দিক নির্দেশ করল। দুবার সুইচ টিপে জবাব দিল রবিন। কোথায় রয়েছে জানালো দুই বন্ধুকে। ইস, এটা না হয়ে সঙ্গে এখন ওয়াকিটকি থাকলে বড় ভালো হতো। কথা বলতে পারতো একে অন্যের সঙ্গে। ফাটলের কিনারাগুলো দেখছে রবিন। শূন্য মাটির দেয়াল, একটা আগাছা জন্মায়নি। নিচের দিকে দেয়ালের মাটি ভেজা ভেজা। পিছিয়ে এলো সে। দেখলো তার নরম চিলিপারের স্পষ্ট ছাপ পড়েছে মাটিতে। ফাটলের ধার দিয়ে কোনো জীব গেলে তার পায়ের ছাপ পড়বেই। ফাটলের কিনারা দিয়ে এগোলো সে। মাটির দিকে তীক্ষ্ণ দৃষ্টি। তার পেছনে বায়ে মট করে একটা ডাল ভাঙল। থমকে দাঁড়ালো রবিন। কান পেতে রয়েছে। একেবারে চুপ। 1 সেকেন্ড পেরোলো, 2, 3। কিন্তু ওই একটা শব্দের পর আর কিছুই শোনা গেল না। ভীষণ নীরবতা। পাখি ডাকছে না। কাঠবিড়ালির হুটোপুটি নেই। এমনকি বাতাসও স্তব্ধ। সবাই যেন কিসের প্রতীক্ষা করছে নীরবে। কিসের? রবিনের পায়ের একটা পেশি নেচে উঠল। কাশি দিয়ে গলা পরিষ্কার করে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্যে বলল, ও কিছু না। আস্তেই বলল কথাটা, কিন্তু নীরবতার মাঝে বড় বেশি জোরালো হয়ে কানে বাজল। শুনছে সে, খুব কাছেই। একেবারে কাঁধের উপর নিঃশ্বাস পড়ল কারো। ওটা যাতে চমকে না যায় সেজন্যে ধীরে, অতি ধীরে মাথা ঘোরাতে শুরু করলো রবিন। ঘাড়ে গরম নিঃশ্বাস লাগছে। তারপর আলতো ছোঁয়া লাগলো কাঁধে। যেন তার কলার থেকে নাড়া দিয়ে একটা পোকা ফেলল কেউ। কে যে প্রথম চেঁচিয়ে উঠল বলতে পারবে না রবিন। সে নাকি জিপটা। কালো চোখের তারার চারপাশে সাদা অংশের পরিবর্তে লালচে। বিশাল রোমস একটা কাঁধ। কখন পিছিয়েছে রবিন তাও বলতে পারবে না। টের পেল ফাটলের কিনারা থেকে পিছলে পড়ে যাচ্ছে। চিত হয়ে পড়েছে সে। শুধু আকাশ দেখতে পাচ্ছে আর ফাটলের খাড়া দেয়াল। ধপ করে বরফে বাড়ি লাগলো দেহটা। আরেকটা চিৎকার। জ্ঞান হারালো রবিন। 10। চোখ মেলল রবিন। নড়ল না। অনেক উপরে কোথাও ডেকে উঠল একটা পাখি। উঠে বসল সে। একটা কাঁধ ব্যথা করছে। হাত পা নেড়ে দেখল ঠিকই আছে, ভাঙেনি। বরফের উপর জমে থাকা নরম তুষারই বাঁচিয়ে দিয়েছে তাকে। হাড় আর ভাঙেনি কিছু। উপরের খোলা নীল আকাশের দিকে তাকালো সে। মনে পড়ল লালের মাঝে কালো চোখের তারা, রোমস কাঁধ, ঘাড়ে গরম নিঃশ্বাস। মনে পড়ল স্কাই ভিলেজে রাতের বেলায় ঘুরে বেড়ায় দানব। বাচাল মরিসনের কথা। বাচ্চা ছেলে মেয়ে ধরে কসকচিয়ে চিবিয়ে খায়। উঠে দাঁড়ালো রবিন। কাঁটা দিল গায়ে। ভয়ে না ঠান্ডায় বলতে পারবে না। কয়েক ফুট দূরে পড়ে রয়েছে হোমিং ডিভাইসটা। ঠিক আছে তো, না নষ্ট হয়ে গেছে? এগিয়ে গিয়ে তুলল। সুইচ টিপতেই বিপ করে উঠল। ঘুরে গেল কাঁটা। না, ঠিকই আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। খাড়া দেয়ালের দিকে তাকালো রবিন। বেয়ে ওঠা অসম্ভব। সাহায্য ছাড়া কিছুতেই বেরোতে পারবে না এই গর্ত থেকে। জরুরি সুইচ চাপ দিতে গিয়েও থেমে গেল সে। জিপটা কি রয়েছে এখনো উপরে, খাদের কাছাকাছি? তাহলে মুসা আর কিশোরকে ডেকে এনে ওদেরকেও বিপদে ফেলবে। ডাকার আগে বরং শিওর হয়ে নেওয়া যাক। উপর দিকে মুখ তুলে চেঁচালো রবিন। এই, এই, আছো ওখানে? এই দত্ত। সাড়া এলো না। উকি দিল না কোনো বিকট মুখ। আরো কয়েক মিনিট অপেক্ষা করলো রবিন। আবার ডাকলো।
না, নেই বোধ হয়, চলে গেছে। চাপ দিল জরুরি সুইচে। এক এক করে কাটছে মিনিট। সময় বড় দীর্ঘ মনে হচ্ছে। প্রতিটি মিনিট যেন এক একটি যুগ। 15 মিনিটের মাথায় খাদের কিনারে উকি দিল মুসার মুখ। ডেকে জিজ্ঞেস করলো রবিন, তুমি ঠিক আছো? আছি। কিশোরের মুখও দেখা গেল। ওখানে কি করছো? পড়ে গেছি। কিভাবে? জানতে চাইল মুসা। আমি যা দেখেছি, দেখলে তুমিও পড়তে। কি দেখেছ? জিজ্ঞেস করলো কিশোর। জানোয়ার, মস্ত বড়। ওটা কি বলতে পারবো না। পেছন থেকে এলো। এই ওসব কথা পরেও শুনতে পারবে। আগে তোলো আমাকে। খাদের গভীরতা অনুমান করলো কিশোর। দড়ি লাগবে। মুসা, দৌড়ে যাও। আমার চেয়ে তুমি তাড়াতাড়ি যেতে পারবে। সরাই থেকে দড়ি নিয়ে এসো গে। চলে গেল মুসা। খাদের কিনারে বসে জিজ্ঞেস করলো আবার কিশোর, কি দেখেছ রবিন? জানি না কিছু কিশোর। এত তাড়াতাড়ি ঘটে গেল সব। ঘাড়ে গরম নিঃশ্বাস পড়ল। কাঁধে আঙুল ছোয়ালো। ফিরে চেয়ে দেখি কালো দুটো চোখ। চারপাশে লাল রোমশ কাঁধ। আমিও চেঁচিয়ে উঠলাম। ওটাও চেঁচিয়ে উঠল। কিভাবে যে পড়ে গেলাম বলতে পারবো না। ভাল্লুক না। উঠে খাদের কিনারে হাঁটতে শুরু করলো কিশোর। মাটির দিকে চোখ। কিশোর, আছো এখনো? আছি। তোমার জুতোর ছাপ দেখতে পাচ্ছি। আর কোনো ছাপ আছে কি না রবিন? কি হলো? তুমি শিওর কোনো মানুষকে দেখনি? বিরাট কোনো মানুষ, খালি পা, কি জানি। বললে বিশ্বাস করবে না রবিন। বিরাট এক একটা পা, মানুষের খালি পায়ের মতো। মরিসনের গল্প মনে পড়ল আবার রবিনের। বরফে বিশাল পায়ের ছাপ নাকি দেখেছিল এক ট্রাফার। কিশোর জবাবে মৃদু হুক করে উঠল গোয়েন্দা প্রধান। কিশোর, চেঁচিয়ে ডাকলো আবার রবিন। জবাব নেই। কিছুক্ষণ পর ডাল ভাঙার শব্দ কানে এলো তার। ঝাড়ু দেওয়ার আওয়াজ হলো। খাদের কিনারের মাটিতে পাতা ঘষছে। কিশোর, কি করছো? জবাবে আরো কিছুক্ষণ ঘষাঘষি। তারপর নীরবতা। বারবার কিশোরের নাম ধরে ডেকেও সাড়া পেল না রবিন। শঙ্কিত হয়ে উঠল। দাঁড়িয়ে যাচ্ছে ঘাড়ের রোম। খাড়া দেয়াল আর ওঠার খাড়া দেয়াল বেয়ে ওঠার প্রাণপণ চেষ্টা চালালো। পারল না। ওঠা অসম্ভব। আরো কয়েকবার কিশোরের নাম ধরে ডাকলো রবিন। সাড়া না পেয়ে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর গঙ্গানি শুনে আবার ডাকলো, কিশোর। জবাব মিলল এবার। কি হয়েছে? কোথায় গিয়েছিলে? খাদের কিনারে উকি দিল কিশোর। যায়নি। ঘাড় ডলছে। পেছন থেকে এসে মারল ঘাড়ের অদ্দা। বেহুশ হয়ে গেলাম। মিস্টার কার্সনের মতো। এই সুযোগে গাছের ডাল ভেঙে পায়ের ছাপগুলো মুছে দিয়ে গেছে কেউ। কোনো ছাপ আর দেখছি না এখন। 11। ভালুকে মারেনি, এটা শিওর, বলল মুসা। ধরে নিয়ে এসেছে। খাদ থেকে টেনে তোলা হয়েছে রবিনকে। তা তো নিশ্চয়, মাথা দোলালো কিশোর। আর ভালুক ডাল ভেঙে পায়ের ছাপও মুছে দেয় না। যা এক একখান পা, যদি দেখতে না। এমনভাবে তাকালো মুসা যেন রবিন আর কিশোর দুজনেই পাগল হয়ে গেছে। কিসের পা? খালি পা, বলল রবিন। যেন এতেই সব কিছু বুঝে যাবে মোছা। প্রায় 18 ইঞ্চি লম্বা, যোগ করল কিশোর। মানুষের পায়ের মতো। 18 ইঞ্চি লম্বা মানুষের পা। মানুষ হোক বা না হোক, ভাল্লুক যে নয় তাতে কোনো সন্দেহ নেই। দড়িটা আবার কুণ্ডলি পাকাতে পাকাতে বিড়বিড় করল মুসা। মনস্টার মাউন্টেন, তার মানে দৈত্যদানবের পাহাড় আছে বলেও মনে হচ্ছে।
দৈত্য দানব আছে? মুসার একেবারে কাঁধের কাছে শোনা গেল তীক্ষ্ণ একটা কণ্ঠ। বুকের খাঁচায় তরাক করে এক লাফ মারল মুসার হৃৎপিণ্ডটা। সরি, চমকে দিয়েছি না? বললেন মিস্টার ডোনার। হাসি হাসি মুখ, নিঃশব্দে বেরিয়ে এসেছেন বনের ভেতর থেকে, ছেলেদের অলক্ষ্যে অলক্ষ্যে। পায়ের ছাপের কথা বলছিলে? কোথায় দেখেছ? এখানে, জবাব দিল কিশোর। কেউ মুছে দিয়ে গেছে। নিশ্চয় নিশ্চয়, মাথা জাগালেন ডোনার। চেহারা দেখেই বোঝা যাচ্ছে একটা বর্ণ বিশ্বাস করেননি। সাপ নিশ্চয় ছিল, জোর দিয়ে বলল মুসা। কিশোর পাশা যখন দেখেছে বলছে, নিশ্চয় দেখেছে। হাসি হাসি ভাবটা দূর হয়ে গেল ডোনারের মুখ থেকে। নিশ্চয় ওই বাচাল বেটা গল্প শুনিয়েছে। ওকে কয়েকটা ধমক দেয়া দরকার। এভাবে ভয় দেখায়, ওর লজ্জা পাওয়া উচিত। যাচ্ছি, এখনই যাচ্ছি আমি। সাংঘাতিক এক জরুরি ব্যাপারে কথা বলতে যাচ্ছে যেন। এমনভাবে এমন ভাব দেখিয়ে ঘুরে গটমট করে রওনা হয়ে গেলেন নিরামিষ ভোজী। কিছু দূর গিয়ে ফিরে তাকালেন। তাই বলে এখানে বিপদ নেই তা কিন্তু নয়। ভাল্লুক আছে, আরও নানা রকম দুর্ঘটনা ঘটতে পারে। সাবধানে থেকো বলে হারিয়ে গেলেন বনের ভেতরে। কথাটা ঠিকই বলেছে, একমত হলো মুসা। দৈত্য দানবের সঙ্গে টক্কর দিলে বিপদ হতেই পারে। আরও একটা ব্যাপার বুঝিয়ে দিয়ে গেলেন। কিশোর বলল, আজব কোনো জীব সত্যি আছে এখানে, এবং সেটা তিনি জানেন। হুঁশিয়ার করেছেন সে কারণেই। ভালুক আছে বনে নয়, এখানে আর কি কাজ? চলো আমরাও যাই, বলল রবিন। ফিরে চলল ওরা। বনের অন্য পাশে তৃণভূমিতে বেরিয়ে দেখল স্কি স্লোপের কিনারে পৌঁছেছেন মিস্টার ডোনার। ওরা সেখানে আসতে আসতে স্লোপের নিচে নেমে গেলেন তিনি। বেশি জোরে হাঁটছে, বলল রবিন। নিচের দিকে নামা সহজ, মুসা বলল। নামতে শুরু করলে চলব বেয়ে গোড়ায় নেমেই দেখা হয়ে গেল মিক কনরের সঙ্গে। উপরে উঠছে, পিঠে বাঁধা ন্যাপস্যাক, কাঁধে ঝোলানো ট্যাঙ্কুলাইজার গান। ছেলেদের দেখে দাঁড়িয়ে গেল, কুঁচকে গেল ভুরু। কোথায় গিয়েছিলে? ঘুরতে, জবাব দিল মুসা। খাদে ছিলে কে? ডোনার বলল। রবিনের উপর স্থির হলো তার চোখ। তুমি? রবিন কিছু বলার আগেই কিশোর জিজ্ঞেস করল, খাতটার কথা জানেন আপনি? জানব না কেন, ওটা গোপন কিছু নয়। গরমের সময় ট্যুরিস্ট এলে ওদের জন্যে একটা বড় আকর্ষণ হবে। ওরকম ফাটল খুব কমই দেখতে পাওয়া যায়। ওদিকে গিয়েছিলে কেন? বিপজ্জনক এলাকা, ভালুকের ছড়াছড়ি। ভালুক? কনরের চোখে চোখে তাকালো কিশোর। সেজন্যই ট্যাঙ্কুলাইজার গান নিয়ে যাচ্ছেন, ধরবেন নাকি? না, ভাল্লুক ধরা বেআইনি, মারাও বেআইনি। বিপদে পড়লে কি করব? দুদিক সামলানোর এই একটা উপায় বের করেছি আমি। বিপদ বুঝলে ঘুম পাড়িয়ে রেখে পালিয়ে আসব, হাসল কনর। ভালুক মারলে পুলিশ ধরার আগেই ডোনার এসে ধরবে আমাকে, খুন করবে। নিজের রসিকতায় নিজেই হা হা করে হেসে ঢাল বেয়ে উঠতে শুরু করল। ছোট্ট একটা ভুল করেছেন ডোনার, চলতে চলতে বলল রবিন। হ্যাঁ, বলল মুসা। তুমি খাদে পড়েছিলে একথা আমরা তাকে বলিনি। কি করে জানলেন? হয়তো আমাকে তিনিই মেরেছেন, বলল কিশোর। পায়ের ছাপও মুছেছেন। দেখে কিন্তু লোকটাকে ভয়ানক মনে হয় না, সাধারণ নিরীহ একজন মানুষ। তবে তিনি আর কনর দুজনেই জানেন পাহাড়ের উপরে দৈত্য আছে, আর সেটা কোনো কারণে
গোপন রাখতে চাইছেন। সরাইখানার পেছনে চলে এলো ছেলেরা। সুইমিং পুলের গর্ত থেকে উঠে এলো রোবার। হাত নাড়ল কিশোরের দিকে চেয়ে। এগিয়ে গেল তিন গোয়েন্দা। গর্তের নিচে বসে বিশ্রাম করছে বরিশ। কেমন বেড়ালে? উপরের দিকে চেয়ে জিজ্ঞেস করল। দারুণ, বলল কিশোর। মিস্টার ডোনার এত ভয় পেলেন কেন? জানতে চাইল রোভার। আমাদেরকে এসে বললেন আর যেন কখনো ওদিকে তোমাদেরকে যেতে না দিই। তার কথা শুনবেন? হেসে জিজ্ঞেস করল মূসা। হাসিটা ফিরিয়ে দিল রোবার। যা খুশি করোগে, শুধু সাবধানে থেকো। হ্যাঁ, হুঁশিয়ার থাকবে, বলল বরিশ। ওকে ওকে, কথা দিল কিশোর। মিস্টার ডোনার কোথায়? গায়ের দিকে গেল। মিলি গেছে বিশপে। গাড়ি নিয়ে কেনাকাটা করবে। মিস্টার কারসনও জানি কোথায় গেল তার গাড়ি নিয়ে। মিলি বলে গেছে, রোবার জানালো। ফ্রিজে দুধ আর স্যান্ডউইচ আছে, তোমরা ফিরলে খেয়ে নিতে। আমি এখনই যাচ্ছি, বলেই ঘুরল মূসা। খেয়ে দিয়ে বাসন পেয়ালা আর গেলাস ধুতে গিয়ে সিঙ্কের উপরে জানালার চৌকাঠের নিচের গোবরাটে মিলানির বিয়ের আংটিটা দেখতে পেল কিশোর। আনমনেই বিড়বিড় করল, বেশি বড়। আঙুল থেকে কখন খুলে পড়েছে টেরই পায়নি। গিলাস মুছতে মুছতে শুধু মাথা ঝোঁকালো মূসা। ধোয়া মশার জিনিসগুলো আবার আগের জায়গায় সাজিয়ে রাখছে রবিন। আরেকটা গিলাস তুলতে গিয়ে রান্নাঘরের দরজা দিয়ে লিভিং রুমের মেঝেতে চোখ পড়ল মূসার। হাত থেমে গেল। তোয়ালেটা টেবিলে ফেলে পায়ে পায়ে এগিয়ে গিয়ে তুলে নিল জিনিসটা। পুরনো একটা মানিব্যাগ। একধারের সেলাই কেটে গেছে। সেটা বুঝতে পারেনি মূসা। কোণ ধরে হ্যাঁচকা টান দিয়ে তুলতেই ভেতর থেকে ছড়িয়ে পড়ল কিছু কার্ড আর কাগজ। দূর বলে নিচু হয়ে কুড়োতে লাগলো ওগুলো। কার? রান্নাঘর থেকে জিজ্ঞেস করলো রবিন। বিজনেস কার্ড আর রেস্টুরেন্টের রসিদগুলো মাঝে ড্রাইভিং লাইসেন্সটা পেল মূসা। মিস্টার কারসনের। খাইছে, গাড়ি নিয়ে গেছে। পুলিশ ধরলে তো হাজতে ঢোকাবে। রান্নাঘর থেকে বেরিয়ে এলো কিশোর। একটা ছবি পড়ে রয়েছে মেঝেতে। সেটা দেখে থেমে গেল। নিচু হয়ে তুলে নিল। কার ছবি? রবিনও বেরিয়ে এসেছে। মিলানি। কনর আর মিলানির একসঙ্গে তোলা ছবি। কোনো শহরের কফি শপ থেকে বেরিয়ে আসার সময় তোলা হয়েছে। চুরি করে ওরা জানে না। হালকা রঙের শার্ট পরেছে মিলানি, তার উপর সোয়েটার। মুখ কনরের দিকে ফেরানো। কনরের মুখ খোলা। স্ত্রীকে কিছু বলছে। এই ছবি মিস্টার কারসনের মানিব্যাগে কেন? ছবিটা রবিনের হাতে দিল কিশোর। কাগজপত্রগুলো তুলে গুছিয়ে আবার ব্যাগে ভরে রবিনের হাত থেকে ছবিটা নিল মূসা। স্কাই ভিলেজে তোলা হয়নি, বলল সে। পেছনটা উল্টে দেখল। তারিখ আছে। গত হপ্তায় তুলেছে। লেক টাহইতে। শূন্য চোখে পরস্পরের দিকে তাকালো তিন গোয়েন্দা। মিলানি কি আগে থেকেই চিনত কারসনকে? নিজেকেই যেন প্রশ্ন করল রবিন। পুরনো বন্ধু নাকি কনরের পরিচিত? ওদের বিয়েতে যোগ দিয়েছিল? না। দীর্ঘকণ্ঠে ঘোষণা করল কিশোর। আমরা যেদিন এলাম সেদিনই শুনেছি ওদের বিয়ের কোনো অনুষ্ঠান হয়নি। কারসন আর ডোনার বাইরের লোক, মনে নেই? কনর বলেছিল এই উৎসবে আমাদের পেইং গেস্টদেরও সামিল করে ফেলব। ছবিটা ব্যাগে ঢোকালো মূসা। মিস্টার কারসন এখানে পেইং গেস্ট। লেক টাহইতে গিয়ে ছবি তুলেছে কনরদের। বেশি কাকতালীয় হয়ে যাচ্ছে না? মূসার হাত থেকে ব্যাগটা নিয়ে বলল কিশোর।
এটা কার্সনের টেবিলে রেখে দেব, কিছুই বলবো না, চোখ রাখবো, দেখি কি করেন। কার্সনের ঘরটা বাড়ির উত্তর অংশে, ওটার পাশেই বড় ডাবল রুম, যেটা এখন বরিস আর রোবারের দখলে। দরজায় তালা নেই তো, বলল রবিন। এখানে কোনো ঘরেই তালা থাকে না, মুসা বলল। আগেই খেয়াল করেছি। ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন। পপলিনে তৈরি একটা আনারাক এনারাক অবহেলায় ফেলে রাখা হয়েছে চেয়ারের হেলানে। টেবিলের উপর একটা চিরুনি। ওয়ারড্রোবের দরজা খুলল কিশোর। অনেকগুলো শার্ট, কয়েকটা পুরনো ময়লা, বাকিগুলো নতুন। নিচে পড়ে রয়েছে কালো একটা প্যান্ট, পাশে কার্সনের স্যুটকেস। ওটা তুলে এনে বিছানার উপর রেখে খুলল কিশোর। কয়েক জোড়া মোজা, একটা পরিষ্কার আন্ডারওয়্যার, কয়েক রোল ফিল্ম আর একটা বাড়তি ফ্লাশার। একটা বইও আছে। নাম দেখে শীষ দিয়ে উঠল মুসা। বলল, ফটোগ্রাফি ফর বিগিনার্স। দ্রুত বইটার পাতা উল্টে চলল কিশোর। একজন পেশাদার ফটোগ্রাফারের সুটকেসে নবীদের বই অবাকই করে। পত্রিকাওয়ালারা ভালো ছবি না হলে নেয় না, আর তেমন ছবি তোলা দক্ষ ফটোগ্রাফারের কাজ। নবীদে হবে না। বইটা বন্ধ করল সে। মিস্টার কার্সন আর যাই হন, ফটোগ্রাফার নন। মোজা আর আন্ডারওয়্যার তুলে নিচে কি আছে দেখল রবিন। ছোট একটা বহু ব্যবহৃত নোটবুক পাওয়া গেল। পাতায় পাতায় অসংখ্য নাম, ঠিকানা আর টেলিফোন নম্বর লেখা। বেশিরভাগই লেক টাহইয়ের ব্যবসায়ীদের নামধাম। খাতার একেবারে শেষ দিকে একটা পাতায় রয়েছে মিলানির নাম। আরও কিছু লেখা। পরে বড় বড় হয়ে গেল রবিনের চোখ। কিছু পেলে? জিজ্ঞেস করল কিশোর। এই যে উপরের একটা নম্বর, ক্যালিফোর্নিয়ার, বলল রবিন। PW113। তার নিচে লেখা, মিস মিলানি রোজোয়েন ডাল, দ্য স্কাই ইন স্কাই ভিলেজ, ক্যালিফোর্নিয়া। নম্বরটা তো গাড়ির লাইসেন্স নম্বর বলে মনে হচ্ছে, মুসা বলল। আর কিছু লিখেছে? জানতে চাইল কিশোর। নীরবে খাতাটা তার হাতে তুলে দিল রবিন। আশ্চর্য, দেখে বলল কিশোর। অনেক কিছুই লেখা রয়েছে মিলানি রোজান্ডালের নামে। সরাইখানা আর স্কি চোলপের মালিক। পেমেন্ট ভালো দেয় বলে স্কাই ভিলেজে সুখ্যাতি, সব কথা। আর একেবারে নিচের লেখাটা দেখেছ? এ পারফেক্ট পিজিয়ন। পিজন, মুসা বলল। ও তো চোর ডাকাতদের ভাষা, তাই না? হ্যাঁ। খাতাটা বন্ধ করে সুটকেসে রাখতে রাখতে বলল কিশোর। চোর ডাকাতরাই ওরকম করে কথা বলে। ওরা শিকারকে বলে পিজন। তার মানে মিস্টার কার্সন চোরের দলের কেউ, আর মিসেস কনর তার শিকার। এখন শুধু এটুকু বলতে পারি, মিস্টার কার্সন ফটোগ্রাফার নন। কিশোর বলল, কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন এখানে। বাইরে ইঞ্জিনের শব্দ। দৌড়ে বেরোলো কিশোর। হল পেরিয়ে মিস্টার ডোনারের ঘরে ঢুকে জানালা দিয়ে দেখল এক নজর। ফিরে এলো আবার কার্সনের ঘরে। মিসেস কনর। গাড়ির লাইসেন্স নম্বর PW113। তাড়াতাড়ি সুটকেস বন্ধ করে আগের জায়গায় রেখে দিল রবিন। বিছানার কুচকানো চাদর হাত দিয়ে ডলে সমান করল মুসা। কিশোরের দিকে তাকালো। মিসেস কনারকে জানাবো নাকি সব কথা? মাথা নাড়ল কিশোর। এখন না, আগে কার্সনের বিরুদ্ধে প্রমাণ জোগাড় হোক। রবিন, মনে আছে তো আজ রাতে তোমার বাবাকে ফোন করতে হবে? 12। লিভিং রুমে একটা টেবিলে পুরনো কিছু ম্যাগাজিনের সঙ্গে কয়েকটা নতুন ম্যাগাজিন রাখছিল মিলানি। পায়ের শব্দে ফিরে তাকালো। সামান্য চমকে উঠল বলে মনে হলো। ও,
তোমরা? আমি ভেবেছিলাম বাড়িতে কেউ নেই। আপনার চাবিটা আবার খুঁজলাম আজ, বলল কিশোর। আ ও হ্যাঁ, চাবি। ভাঁজ পড়ল মিলানির কপালে। আজও পাওনি? না, রবিন জানালো। আচ্ছা, আপনার কি মনে হয়নি কেউ ওটা নিয়ে গেছে? এখানে তো কোনো ঘরের দরজাই তালা থাকে না। যে কেউ ঢুকে নিয়ে যেতে পারে। নিয়ে কি করবে? ওই চাবি শুধু মিলানি রোজেনডাল ব্যবহার করতে পারে। ব্যাংকের লোকেরা শুধু মেলানি রোজেনডালকে চেনে। ওই চাবি চুরি করে কারো কোনো লাভ হবে না। চুরি যায়নি, আমি লুকিয়েই রেখে গেছি কোথাও। চুরি যায়নি, মুসা বলল। না, এ বাড়িতেই কোথাও আছে। মাথা চুলকালো মিলানি। খালি যদি মনে করতে পারতাম। বাইরে আরেকটা গাড়ির শব্দ হলো। খানিক পরে ঘরে ঢুকলেন কারসন। এক হাতে ক্যামেরার খাপ। নীরবে মিলানি আর ছেলেদের দিকে একবার মাথা নুয়ে চলে গেলেন নিজের ঘরের দিকে। জানোয়ারের ছবি তোলা খুব কঠিন, বলল কিশোর। অনেক ধৈর্য লোকটার। প্রায়ই আসেন নাকি এদিকে? না, এই প্রথম এলো, মিলানি জানালো। 5 দিন আগে এসেছে। চিঠি লেখেনি, ফোন করে রুম বুক করেনি। সোজা এসে উঠল। ঘরও খালি ছিল, জায়গা দিয়ে দিলাম। মিস্টার ডোনারও মজার লোক, কিশোর বলল। বেশিরভাগ সময়ই তো মনে হয় পাহাড়ের উপরে কাটান, জন্তু জানোয়ারের সঙ্গে। সত্যি কি ওগুলো ওর কথা বোঝে? আমার ভাবতে অবাক লাগে। তবে ও এই পয়লাবার এলো। বুনো জানোয়ারকে নাকি সাহায্য করতে এসেছে। হেসে উঠল মিলানি। শুনলে হাসি পায়। আজব লোক, তবে ভালোই। খাওয়ার ব্যাপারে শুধু জ্বালায়। রান্নাঘরে চলে গেল মিলানি। টিন বয়াম নামানোর খুটখাট আওয়াজ কানে এলো ছেলেদের। নীরবে বেরিয়ে এলো ওরা সরাই থেকে। পেট্রোল স্টেশনে রওনা হলো। পাম্পের সামনে বিকেলের রোদে বসে ঢুলছে মরিসন। শব্দ শুনে চোখ মেলল। পাহাড়ে কেমন বেড়ালে? ঘুরিয়ে জবাব দিল মোসা। মিস্টার ডোনারের সঙ্গে কথা বলেছেন তাহলে? আমি বলিনি, ডোনারই বলে গেছে। ওর ধারণা দত্তের গল্প শুনিয়ে আমেরিকার সমস্ত ছেলে ছোকরার মাথা খারাপ করে দিচ্ছি আমি। শুরু হয়ে এলো মরিসনের চোখের পাতা। সকালে পাহাড়ের উপর কি দেখেছিলে? ছুড়ে দিল যেন প্রশ্নটা। শিওর না, রবিন বলল। বড় কিছু, কোনো ধরনের জানোয়ার। হতাশ হলো মরিসন। তাহলে হবে হয়তো কোনো ভাল্লুক টাল্লুক। তুমি ফাটলে পড়েছিলে না? মাথা ঝাঁকালো রবিন। কাপুরের অবস্থা দেখে বোঝা যাচ্ছে। ব্যথা পেয়েছ? না, তবে ভয় পেয়ে গিয়েছিলাম। তা তো পাবেই। বনে বাদরে বেড়াতে গেলে আরো হুঁশিয়ার থাকা উচিত। দেখে তো মনে হয় বুদ্ধিমান ছেলে। ভাল্লুককে খোঁচাতে গেলে কেন? তুমি তো ভয় পেলেই মিলানি রোজালডালকে ও অস্বস্তিতে ফেলে। ও এখন তো আবার মিলানি কনর। মিসেস কনর ঘাবড়ে গেছেন, মুসা বলল। এইমাত্র দেখা হলো। কই, তেমন তো মনে হলো না। হয়তো সামলে নিয়েছে। বিশপ থেকে ফেরার পথে পেট্রোল নিতে থেমেছিল। তোমাদের কথা জিজ্ঞেস করলাম। জানতে চাইলাম তোমরা পাহাড় থেকে নামার পর তোমাদের সঙ্গে কথা হয়েছে কিনা। আর ওই কণাটাও এসেছিল। একটা ব্যাপার নিশ্চয় বুঝতে পেরেছ। এখানে কি ঘটে না ঘটে সব খবরাখবর রাখার চেষ্টা করি আমি। পেরেছি, হাসল মুসা। মিলানি বলল, তোমাদের পাহাড়ে যাওয়াটা তার স্বামীর পছন্দ নয়। কখন ভালুকে আবার কি করে বসে সেই ভয়। বিয়ের পর স্বভাব বদলে গেছে মেয়েটার। সব ব্যাপারেই নার্ভাস। সেদিনের কথা স্পষ্ট মনে আছে আমার। ডাস্টবিনে খাবার খুঁজতে এসেছিল ভাল্লুক। এমন রাগাই রাগলো মিলানি, চেঁচিয়ে বাড়ি মাথায় করল। চুলা থেকে গরম কড়াই তুলে ছুঁড়ে মারল জানোয়ারটাকে। অবাক হলো রবিন। তাই?
ভালুকের মতো জানোয়ারকে কাজ হয় অনেক সময়, বেশি কাছে না গেলেই হলো। ভয় পেয়ে পালায়। ঘড়ি দেখল রবিন, কিশোরের দিকে চেয়ে বলল, 4টে বাজে। বাবাকে বাড়ি পাওয়া যেতে পারে। এখনই ফোন করে দেখব নাকি? দেখো। সরায়ে এর ফোন খারাপ নাকি? জানতে চাইল মরিসন। না, খারাপ না, তাড়াতাড়ি বলল রবিন। এখানে এসে মনে হলো, তাই ভাবলাম। ও আচ্ছা, করো গিয়ে। হাত নেড়ে বুথটা দেখালো মরিসন। যাই, কিছু খেয়ে আসি, খিদে পেয়েছে। তোমার ফোন তুমি করো গিয়ে। আমি আমার নিজের চরকায় চাই তেল দিতে চাই। অন্যের ব্যাপারে নাক গলানো আমি একদম পছন্দ করি না। উঠে আস্তে আস্তে হেঁটে গিয়ে রাস্তায় উঠল অ্যাটেন্ডেন্ট। ও বেটা যেদিন নাক গলানো বন্ধ করবে সেদিকে চেয়ে বলল মুসা। আমার হাতের তালুতে সেদিন চুল গজাবে। হেসে ফেলল রবিন। এগিয়ে গেল বুথের দিকে। 5 মিনিট পর বেরিয়ে এসে জানালো, রিনোর টেলিফোন বুকে মিক কনরের নাম নেই। ক্রেডিট অফিস খোঁজখবর করছে, তবে এখনও কোনো খবর পায়নি। মিস্টার মিলফোর্ড আশা করছেন কাল নাগাদ পাওয়া যেতে পারে। অন্য সূত্রেও খবর জোগাড়ের চেষ্টা করছেন তিনি। নিরাশ মনে হলো কিশোরকে। বাবা বলল, রবিন আরও জানালো, সরাইয়ে থাকা খাওয়াটা উচিত হচ্ছে না আমাদের। মিলানি বরিশ আর রোবারের বোন, আমাদের কিছু হয় না। পয়সা ছাড়া তার ওখানে আমাদের থাকাটা ভালো দেখাচ্ছে না। আমিও তাই ভাবছি, বলল কিশোর। তাঁবুতেই থাকবো, আর খাবার কিনে খাবো। সরাইয়ে ফিরে এলো 3 গোয়েন্দা। সরাইয়ে ফিরে এলো 3 গোয়েন্দা। কনার দম্পতিকে জানালো তাদের সিদ্ধান্তের কথা। বাইরে থাকাটা উচিত নয়, ভালুকের ভয় আছে। এ নিয়ে কিছুক্ষণ তর্ক করল কনার, কিন্তু কিছুতেই ছেলেদেরকে ঘরে থাকতে রাজি করাতে না পেরে শেষে বলল, সামান্যতম বিপদ দেখলেই যেন ডাক দেয়। সূর্য ডোবার আগেই চিলিপিং ব্যাগ নিয়ে তাঁবুতে ঢুকলো 3 গোয়েন্দা। সরাই থেকে কিনে আনা কাঁচা খাবার খোলা আগুনে রান্না করে খেলো। তারপর হাত পা ছড়িয়ে আরাম করে বসল। নোটবুক আর কলম বের করে এই কেস সম্পর্কে কিছু পয়েন্ট লিখে রাখতে শুরু করলো রবিন। কলম চালাতে চালাতে বলল, এ যাবৎ যা যা জানলাম। একজন লোক নিজেকে ফটোগ্রাফার বলে পরিচয় দিয়েছেন। আসলে তিনি ফটোগ্রাফার নন। মিসেস কনারের টাকার ব্যাপারেও তার ভারী আগ্রহ। চুরি করে মিস্টার আর মিসেস কনারের ছবি তুলেছেন। অথচ মিসেস কনার জানিয়েছে আগে তার সঙ্গে পরিচয় ছিল না কার্সনের। এই প্রথম এসেছেন সরাইখানায়, এবং রাতের বেলা ঘাড়ে রদ্দা খেয়েছে। যোগ করল মুসা, ফটোগ্রাফারই যদি না হবে, রাতের বেলা ভালুকের ছবি তুলতে গিয়েছিল কেন? ফটোগ্রাফার বলে পরিচয় দিয়েছেন, কিশোর বলল। হয়তো লোক দেখানোর জন্যই গিয়েছিলেন ছবি তুলতে। কার্সনের কথা থাক, মিক কনরের কথা কি কি জেনেছি আমরা। ও বলেছে তার ভালো আয়ের ব্যবস্থা আছে, রবিন বলল। ট্র্যাঙ্কুলাইজার গান নিয়ে রোজই যায় পাহাড়ের উপর, একটা গর্ত খুঁড়ছে। বলছে সুইমিং পুল বানাবে। আদপে ওটা পুল নয়। কিশোরের দিকে তাকালো সে। লোকটা আসলেই খারাপ কিনা বোঝা যাচ্ছে না, যদিও বরিশ আর রোবার পছন্দ করতে পারছে না তাকে। বাকি থাকলো মিস্টার ডোনার, বলল মুসা। লোকটার মাথায় সিট আছে, আর দেখে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানেন না, কিশোর বলল। অথচ আজ সকালে উনি আমাকে মেরেছেন, পায়ের ছাপও মুছেছেন। এখন কথা হলো, দানবের পাহাড়ে সত্যি কি দানব আছে? কিছু একটা দেখেছি আমি, বলল রবিন। আবারও বলছি, ওটা ভাল্লুক নয়। আর কিশোর,
ওটার পায়ের ছাপও দেখেছে। জুতো খুলতে খুলতে কিশোর বলল, যদি সত্যি দানব থাকে আর কনর ওটাকে ধরতে পারে তাহলে সারা পড়ে যাবে। এটাই চাইছে ও। জিপার খুলে স্লিপিং ব্যাগে ঢুকে পড়ল সে। শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল রবিন আর মুসা। কিন্তু কিশোরের ঘুম এলো না। অস্থির অন্ধকারে শুয়ে শুয়ে শুনছে বাতাসের ফিসফিসানি আর ছোট ছোট জীবের আনাগোনার মৃদু শব্দ। ফাটলটার কথা ভাবছে সে। ভাবছে ওটার কিনারে দেখা ছাপগুলোর কথা। তাহলে কি বাচাল মরিসনের গল্প শুধু গল্প নয়, এর মাঝে সত্য কিছু রয়েছে। আরও মনে পড়ল রেগে গিয়ে নাকি ভাল্লুককে কড়াই ছুঁড়ে মেরেছিল মিলানি। কাল সকালে গিয়ে জিজ্ঞেস করবে সত্যি সত্যি এমন একটা কাণ্ড করেছিল কিনা সে, নাকি মরিসন মিশে কথা বলেছে। মাঝরাতে কি মনে করে ব্যাগ থেকে বেরিয়ে এলো কিশোর। তাঁবুর কানা তুলে তাকালো সরাইখানার দিকে। বাড়িটা অন্ধকার, নীরব। উড়ে এসে চিমনির উপর বসলো একটা কি যেন। মিনিট কয়েক একভাবে বসে রইল। তারপর হু হু করে ডাকলো পেঁচা। চোখ মিটমিট করলো কিশোর। চোখের ভুল নাকি সত্যি দেখল। নিচতলায় আলো। নজর নজর তীক্ষ্ণ করলো। আবার দেখা গেল আলোটা লিভিং রুমে নড়ছে। মুসা। নিচু কণ্ঠে ডাকলো কিশোর, এই মুসা। কি কি হয়েছে দানব? কি ব্যাপার? রবিনও জেগে গেছে। সরাইখানায় কে জানি ঘুরছে, কিশোর বলল, হাতে টর্চ। অফিসে ঢুকছে। ব্যাগ থেকে বেরিয়ে অন্ধকারে হাতড়ে যার যার জুতো খুঁজে নিয়ে পায়ে গলালো দুই সহকারী গোয়েন্দা। মুসা বলল, আমরা রেডি। তাঁবুর কানার নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে বেরোলো তিন গোয়েন্দা। চত্বর ধরে পা টিপে টিপে এগোলো অফিসের দিকে। জানালা খোলা। ওদের দিকে পেছন করে সোফার উপর বসে আছে লোকটা। চিনতে পারল কারসন। জানালার কাছে এসে উঁকি দিয়ে দেখল ওরা। একটা লেজার বুক ঘাঁটছেন তিনি। অফিস আর লিভিং রুমের অফিস আর লিভিং রুমের দরজাটা বন্ধ।